আচ্ছা, ওই যে যেটা বলছিলাম, আমি একটু কার্ডটার দিকে একবার একটু দেখি। আমরা কিন্তু 80% শেষ। আমরা হয়তো টার্মের চিন্তা ভাবনা কিন্তু করছি। হ্যাঁ, অলরেডি যারা এবার পরীক্ষা দিবে তাদের অলরেডি আমরা আজকে টার্ম রিটেন পরীক্ষা হবে, আজকে টার্ম একটা কিন্তু আমরা নিয়ে নিচ্ছি যারা ডিটেন বে যাদের। তাহলে তোমরাও মোটামুটি টার্মের দিকে চলে যাচ্ছ, সেকেন্ড টার্মটার দিকে। সেকেন্ড টার্মে আমাদের বাকি রয়ে গেল 8-9। আমি এখানে যা দেখতে পাচ্ছি 8-9। আচ্ছা দেখো 3 দিয়েছো। লিফ নোটটা আমি তোমাদের পুরাটাই লিফ নোট আমি পড়িয়েছি, লিফ নোট লিম্ফোমা। আমরা পড়াননি তো এটা। না ওটা কি বলো, এমবিবিএস পড়াইছেন ম্যাম ওইটা? না ওই না তোমাদেরকে পড়াইছি আমি আগে লিফ নোট লিম্ফোমা। এটা আমার একদম স্পষ্ট মনে আছে। এমবিবিএস এর না, তোমাদেরকে আমি এটা পড়াইছি। আচ্ছা আমরা আগে ওরাল ক্যাভিটিটা আগে পড়ে নিই। 8 নাম্বার 9 নাম্বারটা তাহমিনা ম্যাডাম পড়াবে। এর মধ্যে কিন্তু লিফ নোটটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যালো হ্যালো, মাঝে মাঝে একটু কথা বলবা, তোমরা কানেকশনে আছো কিনা বোঝা যায় না। তারপরে হচ্ছে যেমন এখন কিন্তু ইম্পর্টেন্ট কিছু টপিক কিন্তু রয়ে গেছে, যেমন যে সিএনএস সিএসএফ, এটাও তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ যে দাঁত ফেলাতে গিয়ে কিন্তু এই সমস্যাগুলো তৈরি হয়। বোন সফট টিস্যুতে যেহেতু ম্যান্ডিবলটা সবচেয়ে বড় বড় অংশ তোমাদের, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই জন্য এই ক্লাসগুলো একটাও যাতে বাদ না যায়। তো ইম্পর্টেন্ট টপিকগুলো তো আসলে আগেই আসা দরকার ছিল, এরকম হলে কেন বুঝলাম না। তোমাদের মাঝখানে পরীক্ষার আগে কি আমরা হেমাটোতে ছিলাম? আচ্ছা ওরাল কেভিটি খুলো, এগুলো করতে গেলে ওরাল কেভিটি। হ্যালো, ওরাল কেভিটিতে যাও। ওরাল কেভিটি কত পেজে আমাকে বলো। জিআইটি ওরাল কেভিটি। ওরাল কেভিটিতে আমরা কি কি পড়বো প্রথমে? ওরাল কেভিটির কিন্তু ওরাল কেভিটি এবং জিআইটি এটা কিন্তু তোমাদের জন্য একদম ম্যান্ডেটরি। ম্যাম 321 নম্বর পেজ। 321 নাম্বার পেজ। ওরাল কেভিটিতে ফার্স্টে আমরা সব সময় চিন্তা করব যেই যাই পড়ি ডিজিজ গুলো আগে, সব সময় ডিজিজ গুলোর নাম আগে পড়তে হবে। 21 পেজে দেখো ডিজিজেস অফ দ্য হেড নেক এর মধ্যে ওরাল কেভিটিটা আছে। ওরাল কেভিটি ডিজিজেস অফ দ্য ওরাল কেভিটি। আমরা ডিজিজেসকে আবার সে পুরনো কথা, একটা বেসিক স্ট্রাকচারে কনজেনিটাল ডিজিজ, ইনফ্লামেটরি ডিজিজ, স্পেশাল কোনো ডিজিজ অথবা নিউপ্লাজম, এই 4 রকমে ভাগ করব। এখানে আরেকটা স্পেশাল ডিজিজের মধ্যে আসবে হচ্ছে প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন গুলো। দেখো এই যে কনজেনিটাল এলোমেলি, ইনফ্লামেশন, ইনফ্লামেশন ডিজিজ অফ দ্য টিথ এবং সাপোর্টিং স্ট্রাকচার, এগুলো কিন্তু ইনফ্লামেশনের আন্ডারে চলে আসছে। জিঞ্জিভাইটিস, জিঞ্জিভাল ইনফেকশন, পেরিওডন্টাইটিস, কেরিসটা একটু স্পেশাল। তারপর ইনফ্লামেশন, অ্যাপথোসালসার, হাইপার স্টোমেটাইটিস, হার্পিস স্টোমেটাইটিস হতে পারে, ক্যান্ডিডিয়াসিস। এই জিঞ্জিভাইটিস এবং পেরিওডন্টাইটিস এটা ইনফ্লামেশনের আন্ডারে ঢুকিয়ে ফেলবা। ক্যারিসটাও বললেও হবে, কোনো অসুবিধা নাই। তাহলে সব ইনফ্লামেটরি। প্রি ম্যালিগন্যান্ট লিশনটা এটার জন্য স্পেশাল একটা ডিজিজ, সেটা হচ্ছে লিউকোপ্লাকিয়া, ইরাথ্রোপ্লাকিয়া, লাইকেন প্ল্যানাস। খুবই জিজ্ঞেস করা হবে লিউকোপ্লাকিয়া সম্পর্কে, মানে মাস্ট এটা, লিউকোপ্লাকিয়া প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন লিউকোপ্লাকিয়া। তারপরে কিছু আছে টিউমার লাইক লিশন। দিছে টিউমার লাইক লিশন বলার দরকার নেই, সরাসরি টিউমারের মধ্যে ঢুকে যাও। এগুলাকে তুমি টিউমার বললে কোনো অসুবিধা হবে না। যেমন পাইওজেনিক গ্রানুলোমা, এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। পাইওজেনিক গ্রানুলোমা, benign tumor, it is a benign tumor of blood vessel। এই পাইওজেনিক গ্রানুলোমাকে তুমি বিনাইন টিউমারের আন্ডারে বললেও কোনো, মানে এতগুলো যে ওরা ক্লাসিফাই করছে এতটুকু বলার দরকার নাই, তুমি ওই বেসিক ইয়েতে চলে যাবা। আমি যেটা বলি যে একটা কনজেনিটাল কিছু ডিজিজের নাম মুখস্থ করবা, তারপর ইনফ্লামেটরি ডিজিজ। স্পেশাল ডিজিজের মধ্যে এখানে আসলো প্রি ম্যালিগন্যান্টটা। আর টিউমার, বিনাইন টিউমারের মধ্যে 1 নাম্বার টিউমারই হচ্ছে পাইওজেনিক গ্রানুলোমা। 1 নাম্বারই তোমাকে বলতে হবে। আমি ইম্পর্টেন্ট গুলোর নাম বলছি, ইম্পর্টেন্ট গুলা। পাইওজেনিক গ্রানুলোমা, এছাড়া পেপিলোমা, যেহেতু স্কোমাস লাইনিং, আমরা জানি ওরাল ক্যাভিটির লাইনিং হচ্ছে ক্যারাটিনাইজড স্কোমাস, তাহলে স্কোমাস পেপিলোমা। ফাইব্রোমা হতে পারে, হেমানজিওমা হতে পারে, লিম্ফানজিওমা। এখানে ব্লাড ভেসেল প্রচুর, মুখে কিন্তু অনেক বেশি ব্লাড ভেসেল, এই জন্য এখানে হেমানজিওমা, লিম্ফানজিওমা, এগুলো হচ্ছে বিনাইন টিউমার অফ দ্য ব্লাড ভেসেল। তাহলে পাইওজেনিক গ্রানুলোমা হচ্ছে ওয়ান টাইপ অফ ক্যাপিলারি হেমানজিওমা associated with inflammation।
তাহলে এটাও বিনাইন টিউমারের আন্ডারে বলবা। হ্যালো, জি ম্যাম। মেলিগন্যান্টের মধ্যে স্কোয়ামাস সেল কার্সিনোমা 95%, কারণ আমি বললাম যে লাইনিং এপিথেলিয়াম যেহেতু স্কোয়ামাস, তাহলে 95% ক্ষেত্রে হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা, তাহলে 95% পাস যে হয়ে গেলে। এরপরে এছাড়া অ্যাডেনোকার্সিনোমা হতে পারে, অ্যাডিনয়েড সিস্টিক কার্সিনোমা হতে পারে। এইগুলো অ্যাডেনোকার্সিনোমা এগুলো হয়তো অন্য কোনো জায়গা থেকে এখানে ইউজুয়ালি মেটাস্টেটিক হয়ে আসে, মানে প্রাইমারি না, প্রাইমারি ইউজুয়ালি থাকে স্কোয়ামাস সেল কার্সিনোমা। তাহলে এই প্রশ্নটা ডিজিজেস অফ দ্য ওরাল ক্যাভিটি চলে গেল। ওরাল ম্যানিফেস্টেশন অফ সাম সিস্টেমিক ডিজিজ, জাস্ট কিছু ডিজিজের নাম মুখস্থ করবা, যেমন কোন কোন ডিজিজের জন্য তুমি মনে রাখবা, যেমন মিজেলস, কপ্লিক স্পট থাকে, ওরাল ম্যানিফেস্টেশন, এটা অনেক স্যাররা পছন্দ করে কোয়েশ্চেনটা, যেহেতু তোমরা ডেন্টিস্ট্রি এই ডিজিজের এগুলো তোমাদের কাছ থেকে প্রথমে ডায়াগনোসিস হবে। তাহলে মিজেলসে কপ্লিক স্পট পাওয়া যায়, কোথায় পাওয়া যায় কপ্লিক স্পট? হ্যালো, জি ম্যাম। কপ্লিক স্পটটা কোন জায়গায় পাওয়া যায়? কোন দাঁতের কোথায়? কারো জানা আছে? ওপেন হয়ে কথা বলো। নো ম্যাম। নো ম্যাম। আচ্ছা, তাহলে এটা তোমাদের পড়া রইলো। মিজেলস কপ্লিক স্পট মিউকোজাতে পাওয়া যাবে কোন দাঁতের এগেইনস্টে? ডিপথেরিয়া, মিজেলসটা মাস্ট তোমাদের বার করতে হবে, কারণ ইপিআই শিডিউলের যখন পড়াগুলো পড়েছে ওখানে কিন্তু ছিল তোমাদের এগুলো হয়ে গেছে না, এটা কি কমিউনিটি মেডিসিনের যেগুলো আমাদের কমিউনিটি মেডিসিন এখনো পড়ে নেই তো ম্যাম। এটা কোন ইয়ারে? আমাদের তো ম্যাম পরের ইয়ারে মানে থার্ড প্রফে হলো কমিউনিটি মেডিসিন ফরেনসিক। এমবিবিএস আগে পড়া, আমাদের পরে পড়াই। তোমাদের আগেরটাতে মানে আগে ছিল, আগের ফেজগুলোতে আগে না ম্যাম, সেম ছিল আগে ছিল। আচ্ছা, মিজেলসের এটা খুঁজে বের করবা, মিজেলসের কপ্লিক স্পট কোথায় পাওয়া যায়, এগুলো তো সব পড়াই আমরা বলে দিব, কিছু জিনিস তোমাদের পড়তে হবে। ডিপথেরিয়া, ম্যাম কয়েকজন ওয়েটিং এ আছে, ক্লাসে ঢুকতে পারছে না। আমার কি অবস্থা, ডিসেবল করলাম তারপরেও কেন এরকম? রোল 8 ছিল, এছাড়া আর কেউ তো দেখতে পাচ্ছি না, ওয়েটিং রুমে একজন ছিল। জি ম্যাম, ঠিক আছে। তাহলে দেখো ডিপথেরিয়া, তাহলে আমরা আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে কিছু এমন ডিজিজের নাম বলো যেটার ম্যানিফেস্টেশনটা সিস্টেমিক ডিজিজ, বাট ম্যানিফেস্টেশন হচ্ছে ওরাল ক্যাভিটিতে। তাহলে এক নাম্বার একটা বললাম মিজেলস, এটা একটা কপ্লিক স্পট, একটা সাদা হোয়াইটিশ একটা স্পট পাওয়া যায়, কোন জায়গায় পাওয়া যায় সেটা তোমরা বের করবা, ঠিক আছে? আমাকে নেক্সট ক্লাসে বলতে হবে। ডিপথেরিয়া তো তাহলে এরকম একটা হোয়াইটিশ মেমব্রেন পাওয়া যায়, কোথায় পাওয়া যায়? এটা যে টনসিলার ফোসা, টনসিল থাকে না আমাদের, টনসিলের এই যে টনসিলের উপরে, এটা আমি বলে দিলাম যে টনসিল দেখো ওভার দা টনসিল এবং ফেরিংস এর পিছনের দিকে একটা কি থাকে, হোয়াইটিশ একটা মেমব্রেন থাকে। এছাড়া ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস আসলে তারা ওরাল থ্রাশ নিয়ে আসে। ওরাল থ্রাশ মানে হচ্ছে এরকম একটা ক্যান্ডিডা অ্যালবিকেন্স দিয়ে হয়, একটা সাদা, যে জিহ্বার মধ্যে একটা সাদা একটা ইনফ্লামেটরি কন্ডিশন, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাসে হয়। তাহলে এইগুলো হচ্ছে সিস্টেমিক ডিজিজ। এছাড়া কিছু ডার্মাটোলজিক্যাল কন্ডিশন, দেখো মানে স্কিনের কিছু ডিজিজ কিন্তু ম্যানিফেস্টেশন হচ্ছে কোথায়? ওরাল ক্যাভিটিতে, কারণ ওরাল ক্যাভিটিতে মিউকোজা আর স্কিনের লাইনিং এপিথেলিয়াম কিন্তু সেম। লাইকেন প্ল্যানাস, এটা খুব শুনতে চাইবে, লাইকেন প্ল্যানাস। লেইস লাইক হোয়াইট ক্যারাটোটিক লিশন পাওয়া যাবে ওরাল মিউকোজাতে। এই লাইকেন প্ল্যানাসের ডিডি হবে, মানে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হবে তোমার কে, ওই যে আমরা যখন তোমাকে বলা হবে লিউকোপ্লাকিয়া, কারণ আমি বললাম তোমাদের জন্য লিউকোপ্লাকিয়াটা খুব ইম্পর্টেন্ট, প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন। এই লিউকোপ্লাকিয়া ডিডিতে লাইকেন প্ল্যানাসটা আসবে। তাহলে লিউকোপ্লাকিয়াও আমরা পাবো হচ্ছে হোয়াইটিশ একটা লিশন পাওয়া যাবে ওরাল মিউকোজার মধ্যে, লাইকেন প্ল্যানাসও সেরকম। আরগুলো মুখস্থ করতে পারলে খুব ভালো। এছাড়া কোনো হেমাটোলজিক্যাল ডিজঅর্ডার, যেমন কারো যদি প্লাস্টিক অ্যানিমিয়া, লিউকেমিয়া থাকলে তাদেরও পাওয়া যেতে পারে। এই শেষ। তাহলে আমাদের ডিজিজে যদি আমরা যাই, একদম চারটা পাঁচটা ডিজিজ আমাদের। মিজেলস কিন্তু মাস্ট, কপ্লিক স্পট, মিজেলস।
ওখানে তো আছে, তার ওখানে আছে, সে কিন্তু কি নিয়ে আসে মিজেলসের রোগীগুলো একটু চিন্তা করে দেখো, ছোটবেলার কথা মনে করো, বাচ্চাদেরও দেখো ফিভার থাকে, একটা র্যাশ নিয়ে আসে, বড়িতে কিন্তু একটা সাথে একটা কিন্তু র্যাশ নিয়ে আসে, র্যাশ, ছোট 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 র্যাশ নিয়ে আসে। এর এর ওই ফিভার এবং র্যাশ এইটুকুর সাথে তুমি যখন ওরাল কেভিটিতে ওই ওই জায়গাটায়, যে জায়গাটা আমি বললাম না, সেই জায়গাটাতে তুমি খুঁজো, দেখবা যে এরকম একটা সাদা একটা হোয়াইটিশ এরিয়া পাওয়া যাবে, সেটা হচ্ছে মিজেলস। ডিপথেরিয়া বললাম, ডিপথেরিয়াতে দেখো একটা বললো যে ইনফ্লামেটরি মেমব্রেন ওভার দ্য টনসিল অ্যান্ড রেট্রোফেরিংস, হোয়াইট, ডার্টি হোয়াইট, ফিব্রোনোসাপোরেটিভ লাগবে না, কারণ যে কোনো ইনফ্লামেটরি ফিব্রোনোসাপোরেটিভ, ডার্টি হোয়াইট, তাহলে ওভার দ্য টনসিল, টনসিলের এরিয়া ডিপথেরিয়াতে। হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস হলে ওরাল থ্রাশ হতে পারে। তাহলে আমরা এই কয়েকটা ডিজিজের নাম বললাম। এরপরে চলে যাও, তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যে কেরিস কাকে বলে, জিনজিভাইটিস। আমরা ইনফ্লামেটরির আন্ডারে যেগুলা বললাম, যে কোনো একটা ডেফিনেশন তোমাদেরকে জিজ্ঞেস করা হবে, হোয়াট ইজ কেরিস, হোয়াট ইজ জিনজিভাইটিস, হোয়াট ইজ পেরিওডন্টাইটিস। আমার মনে হয় এর মধ্যে তোমরা এই জিনিসগুলো জানো, তাও একটু দেখো। কেরিস, ম্যাক্রোগ্লোসিয়া, এগুলো ম্যাক্রোগ্লোসিয়া মানে কি এনলার্জমেন্ট অফ দ্য টাং, ইউজুয়ালি ডিউ টু লিম্ফানজিওমা or হেমানজিওমা এন্ড সামটাইমস ডিউ টু হেমালয়েড টিউমার। মোট কথা, কোনো এক জায়গায় যদি পিছনের দিকে কোনোখানে টিউমার যদি থেকে থাকে, তাহলে তার জিহ্বাটা একটু কি হয়ে যেতে পারে, সামনের দিকে চলে এসে বড় হতে পারে, সেটাকে বলা হয় ম্যাক্রোগ্লোসিয়া। ইয়ে না, স্যালাইভায় না থাকলে সেই কন্ডিশনটার নাম কি? জিরোস্টোমিয়া। জেরোস্টোমিয়া, যাকে এটা পারছো। তাহলে দেখো, কেরিস, টুথ ডিকে, ডেন্টাল কেরিস রেজাল্ট ফ্রম ফোকাল, তাহলে এটা হচ্ছে ফোকাল। ফোকাল মানে একটা নির্দিষ্ট ফোকাই থেকে ফোকাল, একটা নির্দিষ্ট এরিয়াতে। আমরা জানি কেরিস তো পুরোটা জুড়ে হয় না, লোকালাইজড একটা এরিয়া। ফোকাল, লোকালাইজড এর মধ্যে বলবো যে ফোকাল একটা এরিয়া, ফোকাল ডিমিনারালাইজেশন। তাহলে তোমাকে মেন কথাটা যেটা বলতে হবে সেটা হচ্ছে ডিমিনারালাইজেশন। এখানের মেন কথা হচ্ছে ডিমিনারালাইজেশন। তাহলে ফোকাল ডিমিনারালাইজেশন অফ দ্য টুথ স্ট্রাকচার, এনামেল এন্ড ডেন্টিন, ইউজুয়ালি caused by acids generated during the fermentation of the sugar by bacteria. তাহলে মোট কথা অ্যাসিড দিয়ে ডিমিনারালাইজেশন হচ্ছে। একটা ফোকাল কোথায়, টুথের স্ট্রাকচার কোথায়, তোমার এনামেল এবং ডেন্টিনে। তাহলে কেরিস গেল, এগুলো তোমরা ভালো করে, আমার চাইতে আরো ভালো পারো। তাহলে ইউজুয়ালি ফার্মেন্টেশন বেদে সুগার, ডেফিনেশনটা মাস্ট লাগবে। জিনজিভাইটিস কোথায়, জিনজিভাইটিস মানে ইনফ্লামেশন অফ দ্য ওরাল মিউকোজা সারাউন্ডিং দ্য টিথ। তাহলে টিথের ইয়েটা হচ্ছে টুথ কেরিস, আর সারাউন্ডিং দ্য মিউকোজাতে কিন্তু বলছি আমরা জিনজিভাইটিস, ইনফ্লামেশন অফ দ্য ওরাল মিউকোজা সারাউন্ডিং দ্য টিথ। It is the result of poor oral hygiene, result and leads to the accumulation of dental plaque and calculus. Periodontitis টা কি? Periodontitis is an inflammatory process, তাও affect করে supporting structure of the teeth. তাহলে oral mucosa gingivitis around the oral mucosa around the teeth. তারপরে হচ্ছে periodontitis হচ্ছে supporting structure গুলাতে, periodontal ligament, alveoli, এই যে সিমেন্টাম, এগুলো দিয়ে কিন্তু কোয়েশ্চেন এই দিক থেকে কিন্তু ঢুকে অনেক সময়। সিমেন্টামের বেসিক কম্পোনেন্ট কি, এগুলো তোমরা মনে হয় ডেন্টাল ম্যাটেরিয়াল গুলোতে পড়ো। এসডিএম আছে না তোমাদের? হ্যালো ইনসান, কারণ আমার স্টুডেন্ট গুলো দিকে এগুলো নিজেরাই পারে, এগুলো কিন্তু আমার এই ধারণা কম। ওগুলো তোমাদের কি ফার্স্ট ইয়ারে তো আছে? জি ম্যাম। হ্যালো, জি ম্যাম। হ্যালো, আছে তাই তো? কারণ হ্যাঁ, আমি দেখি যে স্যারেরা কিন্তু যে সিমেন্টাম, কোলাজেন ফাইবার ওদিক থেকে কিন্তু ঢুকে অনেক সময়, টুথের স্ট্রাকচারটা দিয়ে তারপরে কোয়েশ্চেনে ঢুকে। তাহলে এসডিএম এর যে টুথের স্ট্রাকচার গুলো, সেগুলো একটু পড়াবা, সেগুলো তো পারলে আমাদের সাথে একটু শেয়ার করো, তাহলে আমরা একটু জানলাম। তারপর আসে অ্যাপথল সালসার, ক্যাঙ্কার শোর বলা হয়, ক্যাঙ্কার শোর। অ্যাপথল সালসার কমন লাগবে না, রিকারেন্ট পেইনফুল সুপারফিশিয়াল ওরাল মিউকোজার আলসারেশন। তাহলে মেন কথা হচ্ছে এখানে একটা আলসার ফরমেশন হয়, অ্যাপথল আলসার। আলসারেশন মানে কি, হোয়াট ইজ আলসার, হোয়াট ইজ আলসার? জেনারেল প্যাথোলজির পড়া। ইনসান, হোয়াট ইজ আলসার? মাইশা, আলসার মানে কি বুঝো তুমি?
ম্যাম ঘা কন্টিনিউটি থাকবে হলে ঘা মানে কি এটা কি ঘা এটা তো বাংলা বললা তোমার টার্মিনাল তোমার মাথায় এইটার সাথে সাথে কি জিনিসটা আছে আলসার কোন জায়গায় আলসার হলো এটা তোমার কাছে কি মনে হবে ঘাটা কি ইনফেকশন ঘাটা হয়েছে কি ম্যাম। করলো আলটিমেটলি ডিফেক্ট অফ সারফেস ম্যাম, হ্যাঁ সারফেসে কি লোকাল হলো ডিফেক্ট হচ্ছে ম্যাম। ডিফেক্ট হ্যাঁ তার একটা ডিফেক্ট ফর্মেশন হয়েছে লোকাল যে একটা ইপিথেলিয়ামের যে একটা কন্টিনিউটি থাকার কথা কন্টিনিউটিটা কি হয়ে গেল এখানে লস হয়ে গেলে সে ভেতরের দিকে এই মোজাটা উপরের দিক থেকে স্লাফ আউট হয়ে পড়ে গেল তাহলে আলটিমেটলি কোনো একটা অংশ যদি স্লাফ আউট হয়ে ইনফ্লামেটরি কন্ডিশনে স্লাফ আউট হয়ে পড়ে যায় তাহলে ওখানে একটা ডিফেক্ট তৈরি হচ্ছে না তাহলে আলটিমেটলি কন্টিনিউটি যেটা থাকে সেটা কি হচ্ছে লাইনিং ইপিথেলিয়ামের যে কন্টিনিউটি সে কন্টিনিউটিতে হ্যাম্পার হচ্ছে আলসারের কিন্তু ডেফিনেশন মাস্ট যে কোনো জায়গা দিয়ে আলসারের ডেফিনেশনে ঢুকতে পারে তারপরে অ্যাপথলস আলসার হচ্ছে এরকম একটা পেইনফুল আলসার সবারই এই ঘটনাটা কিন্তু ঘটে দেখো আমরা পরীক্ষা দেওয়ার সময় অনেকে দেখবা যে এই যে এখানে যে ছবিটার দিকে একটু তাকাও ফিগারটা এরকম কিন্তু ঘটে প্রায় সবারই এখানে হয় না হয় আর একটু ভিতরের দিকে যে দাঁতের পাশাপাশি সবারই কিন্তু এটা আমরা কি যে কোনো সময় ইউজুয়ালি এটা কেন হয় এটা ইউজুয়ালি কিন্তু কেন স্ট্রেসফুল কন্ডিশনে ফিভারের পরে এরকম হতে পারে এছাড়া ইনফ্লামেটরি বাউল ডিজিজ এগুলোতে তো হচ্ছে কারণ অ্যাপথলস আলসারটা জিজ্ঞেস করে তারপরে চলে আসে স্টোমেটাইটিস মানে কি স্টোমেটাইটিস হোয়াট ইজ স্টোমেটাইটিস কোথায় ইনফ্লামেশন স্টোমেটাইটিস কোথায় ইনফ্লামেশন ওরাল ক্যাভিটি ইনফ্লামেশন। ওরাল ক্যাভিটির কোথায় ওরাল ক্যাভিটি থেকে বড় জায়গা ঠোঁট দুই ঠোঁট আছে না লেভিয়া এগুলাকে আমরা ঠোঁট লিপ জি, ma'am. যেগুলা তার এই যে দুই অ্যাঙ্গেল অফ মাউথে ইউজুয়ালি হয় হ্যাঁ লেভিয়ালিস যেটা দিয়ে হয় অ্যাঙ্গেল অফ মাউথ স্টোমেটাইটিস ক্যান্ডিডিয়াসিস ওরাল থ্রাশ ক্যান্ডিডিয়াসিসের আরেকটা নাম হচ্ছে ক্যান্ডিডিয়াসিস একটা হচ্ছে কি ফাঙ্গাস সেই ক্যান্ডিডিয়াসিস দিয়ে ইট ইজ ক্যারেক্টারাইজড বাই মাল্টিপল হোয়াইট প্যাচ ওখানে কিন্তু অ্যাপথলস আলসারে আলসার পড়েছি একটা ইনফ্লামেটরি কন্ডিশনে আলসার হলো একটা অংশ স্লাফ আউট হয়ে পড়ে যাওয়ার পর লোকাল ডিফেক্ট হলো আর ওরাল থ্রাশে কিন্তু হোয়াইট প্যাচ বলছে প্যাচ তাহলে হোয়াট ইজ প্যাচ প্যাচ হচ্ছে একটা এরিয়া একটা লোকালাইজ একটা এরিয়া যে সারাউন্ডিং টিস্যু থেকে ও কিন্তু আলাদা একটু ইলাভেটেড আমরা যদি একটা সারাউন্ডিং একটা টিস্যু চিন্তা করি যে আমাদের সারাউন্ডিং টিস্যু তাহলে একটা এরিয়া হোয়াইট হয়ে গেল একটু ইলেভেটেড একটা এরিয়া ইউজুয়ালি মোর দেন 5 মিলিমিটারের চেয়ে বেশি হতে হয় তখন তাকে আমরা প্যাচ বলি এগুলো যখন স্কিন হবে তখন তোমাদেরকে এরকম কয়েকটা ডেফিনিশন মুখস্থ করতে হবে হোয়াট ইজ প্যাচ হোয়াট ইজ প্ল্যাক এরকম হোয়াট ইজ সিস্ট তারপরে হোয়াট ইজ যে কতগুলো টার্মিনোলজি পাস্টিউল মানে কি আমরা স্কিন যখন পড়াবো এরকম কিছু অল্প অল্প টার্মিনোলজি পড়াবো এখন মনে রাখো প্যাচ এই প্যাচটা মনে রাখতে হবে একটা হোয়াইটিশ এরিয়া যেটা ইলেভেটেড হোয়াইটিশ এরিয়া সারাউন্ডিং টিস্যুতে চেয়ে একটু ইলেভেটেড তাহলে একটা হোয়াইটিশ প্যাচ পাচ্ছি কোথায় পাচ্ছি ওভার দ্য সারফেস অফ দ্য টাং কজড বাই দ্য ক্যান্ডিডা এলবিকেন্স এখানে কিছু কারণ আছে ওরাল থ্রাশটা অনেক সময় শর্ট নোট আসে যখন শর্ট নোট আসবে আমি বারবার বলছি শর্ট নোট মানে শুধু ডেফিনেশন লিখে দিলে হবে না শর্ট নোট মানে তোমার এজ এ হোল কয়েকটা পয়েন্ট টাচ করতে হবে যে এটা এর ইটিওলজি কি এটার আলটিমেটলি ইম্পর্টেন্সটা কি বা এটার মরফোলজি কি এরকম প্রথমে ডেফিনেশন দিবা এটার ইটিওলজিটা দিবা এই যে মোর কমন ইন কোথায় পাওয়া যায় কজ বললো এবং মরফোলজিতেও কিন্তু আছে দেখো সুপারফিশিয়াল গ্রে টু হোয়াইট ইনফ্লামেটরি মেমব্রেন তাহলে এই যে ওই যে ইনফ্লামেটরি মেমব্রেন সাদা ইনফ্লামেটরি মেমব্রেনের ডিডি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কিন্তু ওরাল থ্রাশ ইউজুয়ালি কাদের হয় ইমিউনোসাপ্রেসিভ যারা থাকে তাদের হয় ওরাল থ্রাশ ইমিউনোসাপ্রেসিভ বাচ্চাদের দেখবা খুব বেশি ওরাল থ্রাশ নিয়ে আসবে তোমাদের কাছে কারণ দেখা যায় বাচ্চাগুলা একটা হচ্ছে ওরাল হাইজিন মেনটেন করে না আর একটা কারণ হচ্ছে আমরা ছোটবেলায় কিন্তু বাচ্চাদের বেশি বেশি অ্যান্টিবায়োটিক দেওয়া হয় তাহলে তাদের ইমিউনো সাপ্রেসিভ হয়ে যায় তখন একটু ওরাল হাইজিন মেনটেন না করলে তুমি কি আমাকে শুনতে পাচ্ছ জি ম্যাম শোনাচ্ছে ম্যাম তাহলে ওরাল আমরা এখনো তেমন কোনো পড়াতে যাই নাই শুধু অল্প অল্প এগুলো আমরা জানি জানা জিনিসগুলোকে আমরা একটু মেডিকেল টার্মিনোলজি দিয়ে পড়লাম
এগুলা কিন্তু সবাই জানে, শুধু মেডিকেল টার্মিনোলজিতে এটাকে এটা বলে। আমরা কিন্তু মেন পড়াতে ঢুকছি এখন লিউকোপ্লাকিয়া দিয়ে। তাহলে লিউকোপ্লাকিয়াটা কি? লিউকোপ্লাকিয়া বলা মেলিগন্যান্ট কন্ডিশন, তাহলে ওখান থেকে এরপরে মেলিগন্যান্সিতে যেতে পারে। লিউকোপ্লাকিয়ার ডেফিনেশনটা জিজ্ঞেস করা হয়। দেখো ডেফিনেশন কয়েকটা পার্ট করে আমি সহজ করে বলছি। দেখো এটা কিন্তু WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা ডেফিনেশন দিয়ে দিয়েছে, সেটাই তোমাকে বলতে হবে একদম একুরেটলি। কি বলছে? হোয়াইট প্যাচ। তাহলে আলটিমেটলি আসছে কথাটা প্যাচ। প্যাচ মানে আমি বললাম 5 মিলিমিটার, 3 থেকে 5 মিলিমিটারের চাইতে বেশি একটা এরিয়া যেটা একটু সারফেস থেকে একটু ইলেভেটেড। সারফেস যদি আমরা চিন্তা করি কোনো একটা জায়গায়, যে আমি নর্মাল মিকুজা চিন্তা করি, নর্মাল মিকুজা থেকে একটা ইলেভেটেড একটা অংশ। হোয়াইট প্যাচ অর প্ল্যাক। প্ল্যাক মানে হচ্ছে আবার এটাকে কি করে ফেলা যাবে, মানে তুলতে চেষ্টা করা ম্যাম যায় যে একটু আরেকবার বলবেন ম্যাম? 3 to 5 মিলিমিটারের চাইতে জিনিসটা কি বড় ম্যাম? হ্যাঁ হ্যাঁ। তারপরে এজ এ হোয়াইট প্যাচ অর প্লেগ দ্যাট ক্যান বি স্ক্রেপড অফ। তাহলে এটা একটা হোয়াইট প্যাচ অথবা প্লেগ যেটা কি করা যাচ্ছে না, স্ক্রেপড অফ করা যাচ্ছে না, মানে তুলে ফেলা যাচ্ছে না। এন্ড তাহলে একটা বৈশিষ্ট্য পেয়ে গেলাম। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে হোয়াইট প্যাচ অর প্লেগ হতে হবে। নাম্বার 2 হচ্ছে এটা ক্যান নট বি স্ক্রেপড অফ, এটাকে তোলা যাবে না। তুলতে চেষ্টা করলে প্লেগ মানে মনে হচ্ছে তোলা যাবে, কিন্তু আসলে তোলা যাবে না। cannot be scraped off and cannot be characterized clinically or pathologically as any other disease. তাহলে এই 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 ইয়েটা, এই ডিজিজটা আমাকে ডায়াগনোসিস করতে হবে এক্সক্লুশন মেথডে। এক্সক্লুশন মেথড মানে কি? মানে অন্য ডিজিজ না, তখন আমি তাকে কি বলবো? এটা লিউকোপ্লাকিয়া। তাহলে অন্য ডিজিজ না, যখন চিন্তা করুন, তাহলে আমাকে অন্য ডিজিজগুলো আগে মাথা থেকে সরাইতে হবে। লাইকেন প্ল্যানাসকে সরাইতে হবে, যেহেতু আমি ওই যে আগে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস পড়ে আসছি না। লাইকেন প্ল্যানাস বলছো, হোয়াইট এরকম হয়, কপট বলেছো, তারপরে বলেছো হচ্ছে কি ওই যে ডিপথেরিয়া, এগুলো ডিডি ছিল তোমার। লিউকোপ্লাকিয়া থেকেও কিন্তু এই জায়গায় চলে যেতে পারে। তাহলে তোমার ডিফারেন্সিয়াল, তারপরে অ্যাপথল সালসার, এই কয়েকটা কথা কিন্তু বলছো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। তাহলে যখন কোনো কাজ তুমি বলতে পারবে না যে এই ইয়ে না, মিজেল না, এটা ডিপথেরিয়া না, এটা অ্যাপথল সালসার না, তখন তোমার ডিডি হবে এটা কি হতে পারে? লিউকোপ্লাকিয়া হতে পারে। তাহলে কি কথাটা কিরকম? ক্যান নট হ্যালো, চলে গেছে।
হ্যালো ইনসান, হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে এখন। আচ্ছা, লিউকোপ্লাকিয়া, আমাদের কারেন্ট চলে গেছিল। লিউকোপ্লাকিয়া বলছিলাম, ডেফিনেশনটাতে আমরা বলছি এটা একটা হোয়াইট প্যাচ অর প্লেক দ্যাট ক্যান নট বি স্ক্র্যাপড অফ। দুইটার কন্ডিশন বলে ফেললাম, যেটা স্ক্র্যাপড অফ করা যাবে না। এবং আরো কথা হচ্ছে কিরকম, ক্যান নট বি ক্যারেক্টারাইজ ক্লিনিক্যালি অর প্যাথোলজিক্যালি অ্যাজ এনি আদার ডিজিজ। যখন অন্য কোনো ডিজিজ হিসেবে আমি ক্লিনিক্যালিও বলতে পারছি না, প্যাথোলজিক্যালিও বলতে পারছি না, তখন আমরা তাকে কি বলবো, লিউকোপ্লাকিয়া বলবো। তাহলে ক্লিনিক্যালি বলার জন্য আমার ক্লিনিক্যাল হিস্ট্রিগুলো লাগবে। যেমন আমি ওকে বলতে চাচ্ছিলাম যে এটা এটা মিজেলস না, কেন? কারণ মিজেল হলে তার একটা র্যাশের একটা হিস্ট্রি আছে, তার একটা ফিভারের হিস্ট্রি আছে। তারপরে ও ডিপথেরিয়া না, জ্বর তো নাই, ডিপথেরিয়া তো আমরা জানি না। তারপর ডিপথেরিয়ার যে মেমব্রেনটা টনসিলের উপরে যে মেমব্রেনটা থাকে, হোয়াইটিশ মেমব্রেন, যে সেটা যদি আমরা স্ক্র্যাপড অফ করা হয়, দেখা যায় একটু ছোট ছোট ব্লিডিং পয়েন্ট পাওয়া যায়। তাহলে সেটাও না, লাইকেন প্ল্যানাসও না। তাহলে ওই রকম যখন অন্যগুলা ডিডি চলে যাবে, তখন আমরা তাকে কেন, কারণ লাইকেন প্ল্যানার যদি আমি প্যাথোলজিকে পরীক্ষা করতে দেই, ওখানকার টিস্যুটা তার একটা স্পেসিফিক বৈশিষ্ট্য আছে, তাহলে সেগুলা যখন বলবো যে ওগুলা না, তখনই তাকে বলা হবে লিউকোপ্লাকিয়া। তাহলে তোমার ডেফিনেশনে আমি যেটা বললাম যে এক্সক্লুশন ক্রাইটেরিয়া মানে হচ্ছে ক্লিনিক লাইনিং। হ্যালো, জি ম্যাম। স্কিনের আমরা লাইনিং আমরা কি কি জানি? স্কিনের লাইনিং প্রথমে হচ্ছে 5টা, কিন্তু ইপিডার্মিস, ডার্মিস, ইপিডার্মিসেরই কিন্তু আবার 5টা লেয়ার আছে, মনে আছে? স্কিনের তোমরা হিস্টোলজি কখনো পড়ছো? হ্যালো, জি ম্যাম, ফার্স্ট ইয়ারে পড়ছিলাম। পড়ছিল না? তাহলে তো মনে থাকার কথা। আমরা বলি একটা একটা ছড়া দিয়ে মনে রাখতাম আমরা, সেটা কি তোমরা কখনো পড়ছো নাকি? কেন তো গেলি শ্বশুর বাড়ি, শুনছো ম্যাম কখনো? ওয়েটিং আছে বলে কয়েকজনে ম্যাম। কেন, আমি তো ওয়েটিং ডিসেবল করছি।
ম্যাম ডিসেবল করার সময় যারা ওয়েটিং এ ছিল তারা ওয়েটিং এর থেকে গেছে। রয়ে যায় না 6 4 Naftahil joining. Keratin layer, can low keratin, low lucidum, stratum, প্রথমে বলা হয় stratum corneum, তারপরে বলা হয় stratum lucidum, can low, geli, stratum granulosum, তারপর শ্বশুর বাড়ি মানে হচ্ছে স্পাইনোসাম, বাড়ি মানে হচ্ছে বেজালিস। এরকম 5টা সাব লেয়ারে এপিডার্মিসের 5টা লেয়ার থাকে। আমি কিন্তু এটা আলটিমেটলি স্কিনেও যখন লাগবে তোমাদের এই পড়াগুলো হিস্টোলজিগুলো একটু লাগবে যখন স্কিনের ডিজিজগুলো একটু পড়ানো হবে। আমরা ইন শর্ট সবগুলা ডিজিজ সম্পর্কে সব সিস্টেমের ডিজিজগুলো অল্প অল্প জানবো। তাহলে এপিডার্মিসের এরকম আবার 5টা ভাগ থাকে। তাহলে উপরে সবচেয়ে উপরে লেয়ারটা হচ্ছে যেটা যে কর্নিয়াম বললাম, সে কর্নিয়ামের সেলটার নাম হচ্ছে ক্যারাটিনোসাইট। ক্যারাটিনোসাইট কর্নিয়ামের বেশিরভাগই থাকে ক্যারাটিন ডিপোজিশন হয়ে থাকে। এই ক্যারাটিনটা যদি হাইপার ক্যারাটোসিস হয়, ওই কর্নিয়ামটা যদি যে ক্যারাটিন অনেক বেশি প্রোডাকশন হয়, হাইপার ক্যারাটোসিস, ওই লেয়ারটা যখন বড় হয়ে যাবে তখন এরকম লিউকোপ্লাকিয়া হতে পারে হাইপার ক্যারাটোসিস হলে। আর এপিডার্মাল থিকেনিং, পুরা এপিডার্মাসটা থিকেনিং যদি হয় তখন কি হতে পারে, এই লিউকোপ্লাকিয়া হতে পারে। এপিডার্মাল থিকেনিং এবং হাইপার ক্যারাটোসিস। রিস্ক ফ্যাক্টর দেওয়া আছে, দেখো কেউ যদি টোবাকো ইউজ করে, পান মশলা, জর্দা, ক্রনিক ইরিটেশন এগুলার জন্য হতে পারে। 3 to 6% ট্রান্সফর্ম ইনটু স্কোয়ামাস সেল কার্সিনোমা। ভালো করে দাগ দাও। তাহলে কেন এটাকে প্রিমেলিগন্যান্ট কন্ডিশন বলা হচ্ছে, কারণ এটা 3 to 6% ট্রান্সফর্ম হতে পারে স্কোয়ামাস সেল কার্সিনোমা। আমি বারবার বলছি শর্ট নোট আসলে শুধুমাত্র ডেফিনেশন দিলে হবে না, ডেফিনেশন দিতে হবে, কিছু কারণ দিতে হবে। যে এখানে দেওয়া হলো যে এটা রিস্ক ফ্যাক্টর গুলা দিলাম, ইটিওলজি হচ্ছে মেইনলি কেন হচ্ছে এপিডার্মাল থিকেনিং এবং হাইপার ক্যারাটোসিসের জন্য, এবং 3 to 6% ট্রান্সফর্ম হয় ইনটু স্কোয়ামাস কার্সিনোমা। সাথে যদি মরফোলজি দেওয়া হয় তাহলে 100%, এতটুকু অন্তত পক্ষে লিখতে হবে তোমার 60-70 নাম্বার পাওয়ার জন্য, 60% পাওয়ার জন্য। আর মরফোলজি হলে 100% হচ্ছে। মরফোলজিতে কিছুই পাওয়া যায় না, দেখো একটু সহজ। আমরা প্রিমেলিগন্যান্ট কিন্তু বলেই ফেলছি, তার মানে অবশ্যই ডিসপ্লাস্টিক চেঞ্জ আছে তার মধ্যে। আমরা জানি ডিসপ্লাসিয়া মানে হচ্ছে মেলিগন্যান্সির আগে, প্রিমেলিগন্যান্ট এটা, তাহলে তার মধ্যে কিছু ডিসপ্লাস্টিক সমস্যা থাকবে, ডিসপ্লাসিয়া হবে। গ্রসলি দে অ্যাপিয়ারেন্স, গ্রসলি এরকম সলিটারি মানে একটা অথবা মাল্টিপল অনেকগুলা, হোয়াইট প্যাচ অর প্লেগ, আমরা ডেফিনিশনে বলছি। তাহলে এটা এখানে একটা কথা অ্যাড হলো, সলিটারি হতে পারে, একটা হতে পারে, অথবা মাল্টিপল হতে পারে, প্যাচ অথবা প্লেগ। অফেন উইথ শার্পলি ডিমার্কেটেড বর্ডার, এবং তার একটা শার্প একটা বর্ডার থাকবে, সারাউন্ডিং স্ট্রাকচারটাকে এটাকে আমরা আলাদা করতে পারবো। মাইক্রোস্কোপিক্যালি কি থাকবে, হাইপার ক্যারাটোসিস। আগে বলা হয়েছে এপিডার্মাল থিকেনিং কে, আরেকটা টার্মিনোলজি হচ্ছে ওর একান্তোসিস। তাহলে এপিডার্মাল থিকেনিং মানে হচ্ছে একান্তোসিস। আমি তাহলে কি পেলাম, আমি যখন স্কিনের স্ট্রাকচারটা দেখি, ক্যারাটিন লেয়ারটা নরমালি যতটুকু থাকে তার চেয়ে বড় হয়ে যাবে, হাইপার ক্যারাটোসিস। এপিডার্মিসটা আমরা যে 5টা লেয়ারের, তার তো একটা নরমাল একটা কত মিলিমিটার থাকবে, তার একটা মেজারমেন্ট থাকে, এটা আরো বড় হয়ে যাবে, তখন বলা হবে একান্তোসিস। তাহলে হাইপার ক্যারাটোসিস, একান্তোসিস, এটা কিন্তু আমরা এই টার্মিনোলজি দুটো আগে বলেছি, কজড বাই এপিডার্মাল থিকেনিং আর হাইপার ক্যারাটোসিস। সাথে একটা জিনিস শুধুমাত্র এড করতে হবে, সেটা হচ্ছে ডিসপ্লাস্টিক চেঞ্জেস ইন দা মিউকোজাল এপিথেলিয়াম। ডিসপ্লাসিয়া অবশ্যই থাকবে, তা না হলে তো কি হবে না, লিউকোপ্লাকিয়া হবে না। লিউকোপ্লাকিয়াকে আমি প্রিমেলিগন্যান্ট বলছি, তার মানে এটা ডিসপ্লাসিয়া থেকে কার্সিনোমার, আমি আবার চলে যাচ্ছি, ডিসপ্লাসিয়া থেকে কার্সিনোমার বেসিক পার্থক্য কোথায়? ডিসপ্লাসিয়াটা মাইল্ড হতে পারে, মডারেট হতে পারে, সিভিয়ার হতে পারে। এখানে বলছে কিন্তু ইউজুয়ালি মাইল্ড থাকে, বা হতে এরকম সিভিয়ার হয়ে গেলে, তাহলে মাইল্ড থাকলো, মডারেট থাকতে পারে, সিভিয়ার হতে পারে। সিভিয়ার হয়ে গেলে তখন আমরা তাকে কিন্তু হোল থিকনেস হয়ে গেলে তখন আমরা কার্সিনোমা ইন সিটু থাকি, কার্সিনোমা ইন সিটু নামে রাখি। কার্সিনোমা ইন সিটু যখনই বেসমেন্ট মেমব্রেনটা ক্রস করবে, when dysplasia or carcinoma in situ, severe dysplasia or carcinoma in situ cross the basement membrane, dysplastic cell cross the basement membrane into the stroma, তখনই আমরা তাকে কার্সিনোমা রাখি।
তাহলে দেখো এখানে মাইক্রোস্কোপিক্যালি ডিসপ্লাস্টিক চেঞ্জ ইন মিউকোজাল এপিথেলিয়াম সামটাইমস মার্জিং ইনটু কার্সিনোমা ইন সিটু, তাহলে সামটাইমস এটা কার্সিনোমা ইন সিটুর ফিচার নিয়েও চলে আসবে। হ্যালো ইনসান, আমরা এইটা দিয়ে এই লিউকোপ্লাকি এখান থেকে কিন্তু ডিসপ্লাসিয়াতে তোমাকে চলে যেতে পারে। কার্সিনোমা ইন সিটু মানে কি হতে পারে, আদার প্রিমেলিগন্যান্ট কন্ডিশন গুলা কি হতে পারে, কিছু লোকালি মেলিগন্যান্ট টিউমারের কোশ্চেন আসতে পারে, কার্সিনোমার কোশ্চেন আসতে পারে। শুধু এই একটা কোশ্চেন করে তুমি তোমার জেনারেল প্যাথোলজি নিউপ্লাসিয়া চ্যাপ্টারটা ভালো করে বুঝো কিনা, এটা থেকে কিন্তু বোঝা খুব ইজি। হ্যালো মাইশা, এখন কারো কোনো কথা নাই? ম্যাম আছে তো ম্যাম। ম্যাম কথা বোঝা গেছে কিনা, আমি যা বলতে চাচ্ছি সেখানে ম্যাম কোনো বোঝা গেছে। আসছে কিনা? তাহলে আমার লিউকোপ্লাকিয়াটা হচ্ছে ডিসপ্লাসিয়া নিয়ে আসতে পারে পেশেন্টটা। এখন কোনো পেশেন্ট ডিসপ্লাসিয়া নিয়ে আসে নাই, তাহলে সে আবার কেউ কি কার্সিনোমা ইন সিটু নিয়ে আসতে পারে, কেউ মাইল্ড ডিসপ্লাসিয়া নিয়ে আসতে পারে, মডারেট। তোমার কথাটা হবে ডিসপ্লাস্টিক চেঞ্জ। তাহলে আমার মরফোলজিক্যালি তিনটা কথা আসতে হবে, একটা হচ্ছে হাইপার কেরাটোসিস, 2 নাম্বার হচ্ছে কেরাটিনটা বেশি পাচ্ছি, 2 নাম্বার হচ্ছে এটা ইপিডার্মাল থিকনিং অর্থাৎ একান্তোসিস। ইপিডার্মাল থিকনিং এর আরেকটা টার্মিনোলজি হচ্ছে একান্তোসিস and dysplastic changes in the epithelium. It may be present as carcinoma in situ. Carcinoma in situ মানে হচ্ছে ও একদম মানে এর কাছে চলে আসলো, এরপরে কিন্তু তার মেলিগনেন্সি হয়ে যাওয়ার চান্স, তাহলে তার কিন্তু আলটিমেটলি আমাদেরকে অপারেটিভ কিছুতে যেতে হবে কার্সিনোমা ইন সিটু যখন হয়ে যাবে। তাহলে আমরা কি করব, তাহলে এই যে আমরা এই মাইক্রোস্কোপিক্যালি গ্রসলি এগুলো পাওয়ার জন্য আমাদেরকে কি 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 ইনভেস্টিগেশন করতে হবে? আমি একটু ব্যাকে কোশ্চেন বলি, গ্রস পিকচার মাইক্রোস্কোপিক পিকচার এটা দেখার জন্য আমাকে কি করতে হবে? হ্যালো ম্যাম আশিকুর রহমান, আমাকে কি টেস্ট করতে হবে? আশিকুর রহমান 4, 5, সাবরিনা আনসার করো 4, 5। এই যে আমি মাইক্রোস্কোপে গেলে তোমরা একটু বুদ্ধি খাটাও, সব কিছু বইয়ের মতো সব পড়া জানা আছে, কিন্তু তোমরা বুদ্ধি খাটাতে পারতেছো না। এই যে আমি গ্রসলি মাইক্রোস্কোপিক্যালি এই টার্মিনোলজিগুলো বললাম, তোমার টেস্টের নাম কি? কি টেস্ট করলা? কি করলা? হিস্টোপ্যাথোলজিক্যাল টেস্ট। হিস্টোপ্যাথোলজিক্যাল টেস্ট কিভাবে নিছো? কি নিছো? স্পেসিমেন কি? স্পেসিমেনটা কি? হিস্টোপ্যাথোলজি যে করবা তোমার স্পেসিমেন কি? ওরাল মিউকোসা। বায়োপসি, ওরাল মিউকোজা। তাহলে যেখানে তুমি হোয়াইট পেস্ট পেলা সেখান থেকে বায়োপসির আগে বায়োপসি যে কেউ তো আসলে মাংসের টুকরা কেটে দিতে প্রথমে চাইবে না, তাহলে বায়োপসির আগে আমি এখান থেকে আর সাইটোলজিক্যালি কোনোভাবে পরীক্ষা করতে পারি কিনা, কারণ সাইটোলজিক্যালি আমি জানি যে এটা নন ইনভেসিভ টেস্ট, পারি কিনা? নিডল বায়োপসি করতে পারি ম্যাম। হ্যাঁ নিডল বায়োপসি। তুমি একটু চিন্তা করে দেখো, আমার কোয়েশ্চেনটা ছিল একটা হোয়াইট প্যাচ, এখানে একটা সাদা একটা মেমব্রেন, ওখান থেকে আমি নিডল দিয়ে কি পাবো? মুখের ভিতরে একটা ধরো একবারে মিউকোজার কাছে ও টনসিলার এরিয়া নিডল দেওয়াতে একটু ডিফিকাল্ট এক, আবার ওখান থেকে আমি নিডল একটা জায়গায় নিডল ঢুকাই কখন? একটা লাম্প, যেমন একটা থাইরয়েড সোয়েলিং, একটা বড় রকমের সোয়েলিং 5 মিলিমিটার 5 সেন্টিমিটারেরও বেশি, 5 মিলিমিটার, তখন আমার কি হতে পারে? লাইপোমা, এগুলোতে আমি নিডল দিয়ে এফএনএসি দিয়ে আমি একটা কিছু আশা করতে পারি। এখানে একটা সাদা এরিয়া শুধু, এমন না যে অনেক বড় একটা এরকম টিউমার, এখানে আমার নিডলের সেরকম কিন্তু কি নাই, রোল নাই। তাহলে আমার এই একটু বেসিকের দিকে চলে যাও, এই টিউমার ডায়াগনোসিসের দিকে চলে যাও। এফএনএসি ছাড়া আরেকটা সাইটোলজিক্যাল টেস্ট ছিল, কি নাম? হ্যালো জি ম্যাম। এফএনএসি যদি না করি, যেগুলো এফএনএসি হচ্ছে সুপারফিশিয়াল ভিজিবল একটা টিউমার হলে আমি এফএনএসি করছি, আমি এখানে এফএনএসি ছাড়া আরেকটা টিউমার আরেকটা পদ্ধতি ছিল সাইটোলজিক্যাল এক্সামিনেশনের, এক্সফোলিয়েটিভ সাইটোলজি। এক্সফোলিয়েটিভ সাইটোলজির আন্ডারে কিছু আবার ব্যাপার আছে, যে এইগুলো হচ্ছে এক্সফোলিয়েটিভ সাইটোলজি। এখানে আমি একটা এক্সফোলিয়েটিভ সাইটোলজির একটা এক্সাম্পল দেই। এখানে আমি কি করতে পারি? এখানে আমরা স্ক্র্যাপিং, কি বলা হবে, স্ক্র্যাপিং সাইটোলজি, মানে স্ক্র্যাপ করে যে জায়গাটা সাদা এরিয়া সে জায়গাটাতে আমি একটা স্পেচুলা বলা হয়, কাঠের স্পেচুলা পাওয়া যায় কতগুলো, যে কাঠের স্পেচুলা অথবা টাং ডিপ্রেসর থাকে না, ওইটা দিয়ে আমি যদি একটু করে
কিছু স্ক্র্যাপ করে কিছু সেল নিয়ে এসে যদি আমি কি করতে পারি, স্মেয়ার তৈরি করে সেলগুলোকে আমরা গ্লাস স্লাইডে রেখে স্মেয়ার তৈরি করি কোথায়, সাইটোলজির জন্য 95% ইথাইল অ্যালকোহলে ফিক্সেশন করলে আমি কিছু ডিসপ্লাস্টিক সেল পেতে পারি। এটার কিন্তু সেনসিটিভিটি অত ভালো না, তারপরও প্রিলিমিনারি যে কেউ কার্সিনোমা ইন সিটু নিয়ে আসলো, একদম খারাপ অবস্থায় নিয়ে আসছে, তখন কিন্তু কি করে, বা কেউ একেবারে ওখানে দেখা গেল আলসার হয়ে একটা কি চলে আসলো, যে মেলিগনেন্সির একটা ফিচার চলে আসলো, তখন হয়তো আমি পেতে পারি। কিন্তু মাইল্ড ডিসপ্লাসিয়া অতটা বোঝা যায় না। যা হবে হোক, মোট কথা একটা সাইটোলজিক্যাল আমি একটা অ্যাটেম্প্ট নিতে পারি, হয়তো 100% আমার সেনসিটিভিটি হতে পারে, হবে না। সবচেয়ে ভালো হয় ওখান থেকে কি নেওয়া, বায়োপসি নিয়ে হিস্টোপ্যাথোলজি করা। এখন কেউ যদি না হয়, কোনো টিচার জানতে হবে এখানে কি সাইটোলজি করা যায়, করা যায়। সে হচ্ছে এক্সফোলিয়েটিভ সাইটোলজি। কোনটা? স্ক্র্যাপিং। এক্সফোলিয়েটিভ সাইটোলজির কিন্তু অনেকগুলো এক্সাম্পল আছে, স্ক্র্যাপিং সাইটোলজি, ইমপ্রিন্ট সাইটোলজি, তারপরে আরো কি আছে তোমার ওই যে ফ্লুইড ফর মেলিগন্যান্ট, ব্রাশিং। তাহলে এখান থেকে আমার ব্রাশিংও কিন্তু করা যেতে পারে, যে একটা আলসার হলো আমি ওখানে যদি কোনো ব্রাশ ইউজ করতে পারি, যে তাহলে কিন্তু আমি কি করতে পারবো, ওই সেলগুলা নিয়ে দেখতে পারবো। ঠিক আছে, ব্রাশিংও কিন্তু করে। তাহলে ব্রাশিং, স্ক্র্যাপিং এই টাইপের সাইটোলজি আমি করতে পারবো লিউকোপ্লাকিয়া ডায়াগনোসিসের জন্য। এই গেল। তারপরে ইরাথ্রোপ্লাকিয়া কিছুই না, ইরাথ্রোপ্লাকিয়া হচ্ছে রেড ভেলভেটি, যে শুধু নামটা চেঞ্জ, রেড ভেলভেটি ইরোডেড এরিয়া, যেহেতু লাল, red velvety within the oral cavity that usually remain level with maybe slightly depressed level with, ওই যে ওখানে যেমন আমরা elevated বলছিলাম কার জন্য, লিউকোপ্লাকিয়া এখানে হচ্ছে লেভেল, একই লেভেলে থাকে, অথবা ডিপ্রেস আরেকটু ভিতরের দিকে ঢুকে যায় রিলেশন টু দা সারাউন্ডিং মিউকোসা। যেমন প্লেকা অথবা প্যাচে বললাম একটু ইলেভেটেড, এটা একটু, তাহলে এটা থেকে এটা কেমনে বুঝবো, এটা হচ্ছে রেড কালার ভেলভেটি, এটা তো ছিল হোয়াইট কালার, আর এটা হবে একটু ডিপ্রেসড এরিয়া থাকে। এটা ব্যাপারগুলো সব সেম। হাইপারকেরাটোসিস ইজ লেস ফ্রিকোয়েন্ট, রেড কালার ইজ ডিউ টু ইন্টেন্স ইনফ্লামেশন, ভাস্কুলার কনজেশন। তাহলে এখানে মেইন হচ্ছে কেন রেড হয়, এটা হচ্ছে এটা ইনফ্লামেশন বেশি থাকে এবং ভাস্কুলার কনজেশন থাকে, অনেক বেশি ভাস্কুলার এলিমেন্টগুলো বেশি থাকে, ভাস্কুলার কনজেশন থাকে। বোথ লিউকোপ্লাকিয়া মে বি সিন ইন পারসন এজড 40 to 70, লাগবে না, মোট কথা এল্ডারলি এজে হয়। 11 বেজে গেছে। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ, খুবই ইম্পর্টেন্ট একটা তোমাদেরকে আগে পড়া দিয়ে যাচ্ছি, তারপরে আমি পড়াবো। সেটা হচ্ছে তোমরা সিস্ট, দুটা চার্ট, একটা হচ্ছে সিস্টের নামগুলো এবং টিউমারের নামগুলো পড়ে আসবা। তোমরা নামগুলো মুখস্থ করে আসলে আমার জন্য পড়ানোটা ইজি। আমরা বিশেষ করে কার্সিনোমা, এমিলোব্লাস্টোমা এবং স্কোয়ামাস সেল কার্সিনোমা পড়াবো, এবং দুই একটা সিস্ট, ইম্পর্টেন্ট সিস্টের বেসিক স্ট্রাকচার পড়াবো। তোমরা সিস্টের এবং সিস্ট এবং টিউমারের নামগুলো একটু জেনে আসবা। ওরাল সিস্ট কি হতে পারে, আর হচ্ছে ওরাল টিউমার। সিস্টে ওয়ান টাইপ অফ টিউমার গুলোর নাম। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের তো আজকে আমাদের সাথে ক্লাস। হ্যালো। জি ম্যাম। আজকে আমাদের প্যাথোলজির সাথে ক্লাস না? জি ম্যাম, এখন আইটেম আছে। হ্যাঁ, সেটাই বলো, কিসের আইটেম সেটা একটু বলো না, সেই জন্যই তো তারা দিচ্ছ। ম্যাম থাইরয়েড ব্লেন্ডে। হ্যাঁ, থাইরয়েড এন্ডোক্রাইনের মধ্যে থাইরয়েড। আজকে থাইরয়েডের আইটেম হবে, দেখি একটু পারো কিনা আইটেম আজকে আমাকে একটু দাও না। হ্যাঁ, রোল 25-26, থাইরয়েডে কি কি বিনাইন ডিজিজ হতে পারে? হ্যালো, হ্যাঁ 25-6। ম্যাম ফলিকুলার অ্যাডেনোমা। তুমি টিউমারে কেন যাচ্ছ? আমি তো টিউমার জিজ্ঞেস করি নাই। বিনাইন কি কি ডিজিজ হতে পারে, বিনাইন কি কি কন্ডিশন হতে পারে? ওটা তো বিনাইন টিউমার হয় নাই তো রোগীটার। ম্যাম ডিজিজ কি হতে পারে থাইরয়েড গ্ল্যান্ডে? জি হ্যাঁ 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 হ্যাঁ। ম্যাম কনজেনিটাল অ্যানোমালিস হতে পারে, যেমন থাইরোগ্লোসাল সিস্ট। ওটা আবার টিউমার। তারপর হাইপারথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম। এইগুলো জানতে চাচ্ছি। আমাদের যখন টিচারদের মাথায় থাকে হাইপারথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম, তখন স্টুডেন্টরা খালি বসে বসে ফলিকুলার এডিনোমা এগুলো বলতে থাকে, কারণ টিউমার পড়তে পড়তে এমন হয়ে যায় খালি টিউমারের নামই মনে রাখে। তাহলে হাইপারথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম প্রথমে পড়তে হবে, হাইপোথাইরয়েডিজম। তারপরে হচ্ছে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার যেগুলো ভুল করে, আমি কোয়েশ্চেনগুলো একটু বলি। হাইপার এবং হাইপোথাইরয়েডিজম মাস্ট,
কিভাবে ডায়াগনোসিস করতে হয় টিএসএইচ দেখে, মানে কি ফাংশন টেস্ট দিব টিএসএইচ এবং টি3 টি4 এর রোল, টিএসএইচ বাড়বে কোনটাতে কমবে। এরপরে যেখানে ভুল করে যে কোশ্চেনটা পারে না সেটা হচ্ছে এই যে যখন বিনাইন বলা হয় ফলিকুলার অ্যাডেনোমাটাইপ বলে, সেটার চেয়ে সবচেয়ে কমনেস হচ্ছে মাল্টিনোডিউলার গয়টার। এটা বেশি করে পড়তে হবে। মাল্টিনোডিউলার গয়টার কেন হয়, কি কারণ, কি টাইপের ফুড খেলে হয়, এবং এখানে মরফোলজিটা একটু জানতে হবে। আমাদের এখানে মরফোলজি জানতে হবে, একটা হচ্ছে মাল্টিনোডিউলার গয়টারের মরফোলজি জানতে হবে, আর একটা জানতে হবে পেপিলারি কার্সিনোমা অফ থাইরয়েড। কারণ এই দুটো খুব কমন, কার্সিনোমার মধ্যে কমন হচ্ছে পেপিলারি কার্সিনোমা, আর এদিকে হচ্ছে মাল্টিনোডিউলার গয়টার। মাল্টিনোডিউলার গয়টারের মরফোলজি আমি কেমনে জানবো? সহজ, আমি বারবার তোমাদের বলছি মরফোলজি জানবা সহজ পদ্ধতিতে। কিরকম? শুধু কি সেল জানবা, অ্যারেঞ্জমেন্ট জানবা। তাহলে থাইরয়েডের সেলটার নাম হচ্ছে ফলিকুলার সেল। কি সেল? ফলিকুলার সেল। এখানে আমরা ফলিকলই পাই, তাহলে অনেকগুলা ফলিকল পাওয়া যাবে। যেহেতু এটা একটা রিঅ্যাক্টিভ কন্ডিশন, মানে ইনফ্লামেটরির একটা কন্ডিশন থাকে, রিঅ্যাক্টিভ বলি আমরা, তাহলে এখানে ফলিকল গুলো হবে ডিফারেন্ট সাইজের, এক সাইজের না। কোন জায়গায় যখন একটা মানে নর্মাল স্ট্রাকচারের সাথে নর্মাল স্ট্রাকচারে সবগুলো ফলিকল সেম থাকার কথা ছিল, কিন্তু যখন একটা ডিজিজ কন্ডিশন হলো ফলিকল, তাহলে ডিফারেন্ট সাইজ এন্ড শেপের ফলিকল পাওয়া যাবে। লাইন বাই ফলিকুলার সেল, বিনাইন ফলিকুলার সেল, ফলিকল কন্টেনিং অ্যামাইলো না এখানে কলয়েড, কর্পোরা অ্যামাইলেশিয়া থাকে তো প্রোস্টেটে, এখানে হচ্ছে কলয়েড পাওয়া যায়। তাহলে আরেকটা ফিচার হচ্ছে কলয়েড ম্যাটেরিয়াল পাওয়া যাবে। এই দুইটা ফিচার জানতে হবে মরফোলজিতে। তাহলে আমি বললাম হচ্ছে ফলিকল থাকবে বিভিন্ন সাইজ এন্ড শেপের, এবং এই ফলিকলের ভিতরে কি পাওয়া যাবে? ফলিকুলার গুলো লাইনিং এপিথেলিয়াম গুলো কিন্তু বিনাইন ফলিকুলার সেল। তাহলে তোমাকে এখানে একটা থাইরয়েডের জন্য মনে রাখতে হবে ফলিকল এবং ফলিকুলার, ভেতরে কি থাকে? কলয়েড থাকে। মরফোলজি শেষ। পেপিলারি কার্সিনোমা অফ থাইরয়েড আরেকটা জিজ্ঞেস করলাম, এখানেও তোমরা ভুল করো। তাহলে পেপিলারি কার্সিনোমা মানে কি? এখানে কিন্তু ফলিকল আর নাই, আলটিমেটলি সেগুলো পেপিলারি স্ট্রাকচার। তাহলে কম্পোস্ট অফ পেপিলারি স্ট্রাকচার। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। কম্পোস্ট অফ পেপিলারি স্ট্রাকচার, তাহলে এখানে কিন্তু আলটিমেটলি পেপিলারি স্ট্রাকচার। ফলিকল পাওয়ার কথা ছিল না আমার নরমাল, কারণ থাইরয়েড একটা থাইরয়েডকে যদি আমি নরমাল একটা থাইরয়েড কাটি, তাহলে কিন্তু আমি অনেকগুলো ফলিকল পাওয়ার কথা ছিল যেখানে কলয়েড থাকে। মাল্টিনোডিউলার গয়টারও সেরকম ফলিকলই আছে এবং ভেতরে কলয়েডই আছে, শুধুমাত্র ফলিকল গুলা বিভিন্ন সাইজ এন্ড শেপের। তাহলে নরমাল হচ্ছে তো একটু শুধু সমস্যা তৈরি হয়েছে। কিন্তু যখন আমি পেপিলারি কার্সিনোমা বলছি, পেপিলারি কার্সিনোমা অফ থাইরয়েড, এখানে কিন্তু আর ফলিকুলার স্ট্রাকচার নাই, এখানে স্ট্রাকচার হয়ে গেল সরি পেপিলারি। হ্যালো, আমি দুতলায় নিচ্ছি ওই যে সিএমইউ রুমটাতে। আচ্ছা, আজকে কি ভাইবা নিতে হবে নাকি? ভাইবা নিতে হবে নাকি? রিটেন নেন, হ্যাঁ, যদিও আমরা খাতাটা কেটে পরবর্তীতে দরকার হলে একটা কি করি, ওদের অবস্থাটা বুঝে আর কি। হুম 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 তাহলে তো হয়েছে। জি জি। হুম হুম তাহলে আমি কি বললাম? পেপিলারি কার্সিনোমা অফ থাইরয়েডে পেপিলারি স্ট্রাকচার পাওয়া যাবে। তাহলে তোমার কথাটা একদম এই একটা কথা বললেই তোমার হয়ে যাচ্ছে পেপিলারি স্ট্রাকচার, কম্পোস্ট অফ পেপিলারি স্ট্রাকচার। পেপিলার আমরা কাকে বলি? পেপিলাম হচ্ছে এমন একটা স্ট্রাকচার যেটার ভেতরে ভাস্কুলার কোট থাকে, লাইনিং এপিথেলিয়াম থাকে, ভেতরে ভাস্কুলার কোট থাকে। তাহলে পেপিলারি স্ট্রাকচার কম্পোস্ট অফ লাইনিং এপিথেলিয়াম এন্ড ভাস্কুলার স্ট্রাকচার। তাহলে ভাস্কুলার কিছু ভেসেল থাকে, লাইনিং এপিথেলিয়াম, এখানে সমস্যা হচ্ছে লাইনিং এপিথেলিয়ামে। তোমার এই লাইনিং এপিথেলিয়ামটাকে ডেসক্রাইব করতে হবে। ওখানে যেমন আমি বিনাইন ফলিকুলার সেল বলছি, এখানে কিন্তু আর বিনাইন ফলিকুলার সেল নাই। ও কি টাইপ অফ সেল হয়ে গেল? কিউবয়েডাল সেল উইথ অপটিক্যালি ক্লিয়ার নিউক্লিয়াস, মানে অরফান এনি নিউক্লিয়াস। অরফান এনি এটা হচ্ছে আলাদা একটা নাম, যে আমাদের সময়ে একটা, তোমরা পাইছো কিনা জানি না,
এরকম একটা কার্টুন দেখানো হতো, আগে একটা কার্টুন ছিল, তার ওই কার্টুনের ওই যে ক্যারেক্টারটা ছিল একটা অ্যানি, একটা মেয়ে অরফেন ছিল, সে তার চোখগুলা ছিল এরকম দেখতে একদম টলমলে পানির মতো, মানে মনে হচ্ছে সে সারাক্ষণ পানি আছে, যে ক্লিয়ার, অপটিক্যালি ক্লিয়ার। তাহলে তার নিউক্লিয়াসটা হচ্ছে ক্লিয়ার। কে ক্লিয়ার? এখানে স্পষ্ট কথা বলতে হবে, নিউক্লিয়াস ক্লিয়ার, অপটিক্যালি ক্লিয়ার নিউক্লিয়াস, অথবা নিউক্লিয়ার গ্রুবিং থাকে, অনেক সময় নিউক্লিয়ার গ্রুবিং দিয়েও ডায়াগনোসিস হয়। তাহলে সেই রকম অরফেন এনি নিউক্লিয়াস, তার একটা বৈশিষ্ট্য হচ্ছে অরফেন এনি নিউক্লিয়াস। আরো অনেকগুলো কথা আছে দেখবা, গ্রাউন্ড গ্লাস অপাসিটি এরকম একটা কথা আছে, ক্লিয়ার সাইটোপ্লাজম, গ্রাউন্ড গ্লাস অপাসিটি, তারপরে বলা হয় হচ্ছে নিউক্লিয়ার গ্রুবিং। এইরকম বৈশিষ্ট্য যে নিউক্লিয়াসটা থাকে তার নাম হচ্ছে অরফেন এনি নিউক্লিয়াস, ওর নাম অনুসারে। তাহলে তার এই সেলগুলো আলটিমেটলি অ্যানাপ্লাস্টিক সেল, মানে অ্যানাপ্লাসিয়ার এই বৈশিষ্ট্যটা কিরকম হয়ে গেল, নর্মাল ফলিকুলার সেলের মতো নয়, ও অরফেন এনির মতো হয়ে গেল, তখন তাকে বলা হবে পেপিলারি কার্সিনোমা। তাহলে পেপিলারি কার্সিনোমার বৈশিষ্ট্য যখন আমরা বলবো, কম্পোস্ট অফ পেপিলা এক নাম্বার আসতে হবে, লাইন্ড বাই, বা এই অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে পেপিলারি অ্যারেঞ্জমেন্ট আর কি, লাইন বাই অরফেন এনি নিউক্লিয়াস, এই পেপিলাগুলা অরফেন এনি নিউক্লিয়াস দিয়ে থাকবে, পেপিলারি কার্সিনোমা। তাহলে এই দুইটা, যেটা সবচেয়ে ভুল করো তোমরা, মাল্টিনোডুলার গয়টারটা আনোই না, আমাদের মাথায় থেকে গয়টার বলবা, গয়টার আনেই না। আর হচ্ছে ল্যাব ডায়াগনোসিস, তাহলে এই দুইটা কথা খুব ভালো করে মনে রাখতে হবে। ল্যাব ডায়াগনোসিস কিরকম? এখানে এফএনএসি করা সম্ভব, তাই না? কারণ সুপারফিশিয়াল দেখা যায় এফএনএসিটাই বলছে না, খালি বায়োপসিতে চলে যাচ্ছে। এফএনএসি সম্ভব। এফএনএসি সবচেয়ে ভালো হয় আল্ট্রাসোনো গাইডেড করলে, কারণ কেন? কারণ এরিয়াতে অনেক বেশি ভাস্কুলার সাপ্লাই থাকে। নরমালিও করে ফেলি আমরা, নরমালি হয় কনভেনশনাল এফএনএসি, আল্ট্রাসোনো গাইডেড এফএনএসি হলে খুব ভালো হয়, মানে এটা ভালোর জন্য, তাহলে আমার ভেসেল প্রিকগুলা কম হয়। কারণ এই জায়গায় যদি ভেসেল প্রিক করে যায়, আমার বড় ভেসেল কোনটা যদি এখানে কিন্তু জুগুলার ভেন সবগুলো আছে দেখো, এখন ভেসেল যদি প্রিক হয় এটা একটা রিস্কি এরিয়া, কিন্তু তাহলে ভেসেল বড় আর্টারিও আছে কিন্তু এখান দিয়ে, সাবক্লেভিয়ান আর্টারি এগুলো যাচ্ছে না, তাহলে ভেসেল প্রিক হলে কিন্তু ভিতরের দিকে কি হতে পারে, হেমাটোমা হয়ে যেতে পারে, হেমাটোমা হয়ে কিন্তু রেসপিরেটরি ট্র্যাক্টে কি করবে, তার চাপ দিতে পারে। এজন্য বলবো যে এটার জন্য ভালো হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি এফএনএসি, তারপরে হচ্ছে বায়োপসি ফর হিস্টোপ্যাথোলজি। কিভাবে ডায়াগনোসিস করবে? তাহলে এফএনএসি আর করা যাবে, এবং এই ডায়াগনোসিস বলে করে থাকে, গয়টা আর একটা কিভাবে ডায়াগনোসিস করবে? যে কোনো টিউমারের ডায়াগনোসিসে তোমাকে চিন্তা করে নিতে হবে। থাইরয়েডে তাহলে আমি বললাম হাইপারথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম একটু পড়বে ভালো করে। ইনফ্লামেটরি কয়েকটা কন্ডিশনের নাম বলো। থাইরয়েড বড় হয়, ইনফ্লামেটরি কন্ডিশন যেখানে থাইরয়েড বড় হয়, এই কয়েকটা কোশ্চেনে কিন্তু ঘুরে ফিরে করা হয়। ইনফ্লামেটরি কয়েকটা কন্ডিশনের নাম বলো থাইরয়েড বড় হওয়ার। হ্যালো, না ইয়ার, থাইরয়েডাইটিস হচ্ছে কন্ডিশন নাম, কয়েকটা কন্ডিশন বলো থাইরয়েডাইটিস হয় এরকম। হাশিমোটো থাইরয়েডাইটিস, হাশিমোটো থাইরয়েড, এখন কিন্তু এগুলোই বেশি পাওয়া যাচ্ছে। হাশিমোটো থাইরয়েডাইটিস, আরেকটা সাবএকিউট লিম্ফোসাইটিক থাইরয়েডাইটিস, যেটার নাম হচ্ছে কি, এটার নাম কি, গ্রানুলোমাটাস নয়, গ্রানুলোমাটাস কিন্তু এটা টিউবারকুলার না, গ্রানুলোমাটাস থাইরয়েডাইটিস এটা কিন্তু এখানে টিউবারকুলার না, ঠিক আছে? গ্রানুলোমাটাস থাইরয়েড কিন্তু অর্গানিজম টিউবারকুলোসিস দিয়ে হচ্ছে না, এটা কিন্তু অটোইমিউন। তাহলে তিনটা ইনফ্লামেটরি সাধারণত জিজ্ঞেস করা হয়, ঠিক আছে? এরপর তোমার স্যার আসবে।